স্বাগত ৭১ জার্নালের সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন প্রতি রাতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি সারাদিন আপনাদের কাছে সংবাদ মাধ্যমগুলো যে খবর হাজির করে সেই খবরের মধ্যে থেকে নির্বাচিত কিছু খবর নিয়ে। আর সাথে জানিয়ে দেই সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো যায় তার প্রধান প্রধান শিরোনামও আগে ভাগে, আর অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনামও থাকছে আমাদের আলোচনায়। এই সব কিছু নিয়ে আলোচনার আগে আমরা দেখে নিব ৭১ জার্নালের সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৫ জন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি নেতা পিন্টুর আপিল, এখনো ঢাকা দক্ষিণে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। লেভেল প্লেইং ফিল্ড না হলে সরে দাঁড়াবে বিএনপি, বললেন এমাজউদ্দিন। অবরোধ হরতাল তুলে নিতে বললেন তোফায়েল। উপযুক্ত নিরাপত্তা পেলে রোববার ২ দুর্নীতি মামলায় আদালতে যাবেন খালেদা জিয়া, জানালেন তার আইনজীবী মাহবুব। এইসব খবর নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক আবু সাইদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা। দর্শক সকলকে স্বাগত এবং আপনাদের দুজনকেও স্বাগত ৭১ জার্নালে। আমাদের সাথে আরো যুক্ত হবেন আলোচনার নানান পর্যায়ে বিএনপি নেতা তাহসিন আলী শেখ এবং অধ্যাপিকা অপু উকিল, সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ। কোন খবর নিয়ে আমরা আগে কথা বলবো? আমার কাছে নিঃসন্দেহে সিটি কর্পোরেশন নির্বাচন একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কিন্তু তারপরও আসলে যেটি হচ্ছে রাজনীতির বড় আলোচনার বিষয়, খালেদা জিয়া তার কার্যালয় থেকে বেরোবেন কিনা, এরকম একটি আলোচনা শুরু হয়েছে। তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে তাকে উপযুক্ত নিরাপত্তা দিলে পরে তিনি হয়তো রোববার আদালতে যাবেন। আবু সাইদ খান, সেটি হলে পরে দীর্ঘদিন ধরে যে এক্সিট বিএনপির এক দফা এক্সিট তো বিএনপি নিল বলে মনে হলো, হরতাল তুলে নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে যোগদান, এবং তারপর এমন একটি আভাস মিলছে যে হয়তো খালেদা জিয়া কার্যালয় থেকে বেরিয়ে আসবেন। সেটা তো শুভ লক্ষণ। উনি যদি বেরিয়ে আসেন তবে সরকারের উচিত হবে তার নিরাপত্তাটাকে নিশ্চিত করা। এবং আপনি যখন বলেন নিরাপত্তা নিশ্চিত করা, তখন আসলে আপনি কি ভাবেন, কি নিরাপত্তা? এখন ব্যাপারটা হচ্ছে যে যখন বলা হয়েছে যে উনি নিরাপত্তা দিলে উনি যাবেন, তখন সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই বলা উচিত, পুলিশের পক্ষ থেকে, যে তার নিরাপত্তার ব্যাপারে আমরা যথেষ্ট সক্রিয় আছি এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এইটা তো এইটি ব্যাপার। আর একটা হলো বেগম খালেদা জিয়া যেতে পারবেন না, তার যাওয়ার ক্ষেত্রে খুব বড় রকমের নিরাপত্তা দরকার এমন তো না, কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করা। এখন অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের পুলিশ তো এটা রেসপন্ড করতে সময় নেয় অনেক সময়, কিংবা রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এটা পুলিশের দায়িত্ব। খালেদা জিয়ার তো এখন সংসদের পদও নেই এবং একটি মামলার আসামি হিসেবে তিনি হাজিরা দিতে যাবেন। এই ক্ষেত্রে আসলে কি ধরনের নিরাপত্তা? পদটা গুরুত্বপূর্ণ বিষয় না, সেটা হচ্ছে যে দেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি। যে কোনো কারণে বিএনপি অংশগ্রহণ করেনি, অতএব পদটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে 2 বার কিংবা 3 বারের প্রধানমন্ত্রী, দেশের একাধিকবার বিরোধী দলের নেতা এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার নিশ্চয়তাটা তো দিতেই হবে। এবং শুধু তাই নয়, যখন একটা দেশের একজন সাধারণ নাগরিকও যখন ইনসিকিউর ফিল করে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করা। শামীম রেজা, দেশের সাধারণ একজন মানুষ, আমি আপনি যে কেউ যদি আজকে বলি নিরাপত্তা দরকার আমার, তাহলে আসলে আমি কি পর্যন্ত নিরাপত্তা পাবো? আমার নিরাপত্তা এখন দেখি নানানজনকে পুলিশ এসকর্ট দেওয়া হয়, সাথে গানম্যান দেওয়া হয়। এই নিরাপত্তার ব্যাপ্তিটা আসলে কত দূর? খালেদা জিয়াকে যদি সরকার, আমাদের পুলিশ বাহিনী নিরাপত্তা এখন দিতে যায়, যদিও তারা পরিষ্কার করেননি এখন পর্যন্ত, কি ধরনের নিরাপত্তা তারা চাইছেন? আপনার প্রশ্নে আমি শুরুতেই খেয়াল করছিলাম যে এমন একটা বিষয়ের হয়তো উত্তর প্রত্যাশা করা হচ্ছে যে কি নিরাপত্তা উনি চাইছেন, মানে কি ধরনের নিরাপত্তা। তার মানে নিরাপত্তার সাথে এমন হয় যে তাহলে কোনো বিশেষ কি ঝুঁকি আছে কিনা, নিরাপত্তা ঝুঁকি, এই প্রশ্নটি খুবই স্বাভাবিকভাবে আসে, যার কারণে নিরাপত্তা কোন ধরনের আলামত আমরা পেয়েছি কিনা এখন গত 6 বছরে যখন তিনি জানা মতে নাই। তবে যে কথাটা সাইদ ভাই বললেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী, একাধিকবার বিরোধী দলীয় নেতা ছিলেন এবং দেশের একটা বড় রাজনৈতিক দলের প্রধান এবং একজন বিশিষ্ট নাগরিক, যদি এইভাবে ধরি তো ওনার আদালত পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যেগুলো সাধন হতে পারে, প্রচন্ড ভিড় হতে পারে,
একটা ধাক্কাধাক্কির বিষয় থাকে, সেটা তার জন্য অস্বস্তিকর হতে পারে। অতএব তার যে গাড়ি বহর যাবে সেটা যাতে স্বাভাবিকভাবে যেতে পারে, সেটা একটা হতে পারে। আর নিরাপত্তার যে বিষয়টা, আমার মনে হয় যে ঘুরে ফিরে আমরা প্রচ্ছন্নভাবে বলার চেষ্টা করছি যে অন্য কোনো ঝুঁকি আছে কিনা যেটা তাকে বিশেষ কোনো ঝামেলায় ফেলতে পারে বা ঝুঁকিতে ফেলতে পারে। সেটা আমাদের এখন পর্যন্ত অন্তত জনপরিসরে আলোচনা হয় এমন কোনো ঝুঁকি আমরা এখন পর্যন্ত জানিনি। আমি ওইটাই দেখি যে এমন একজন বিশিষ্ট ব্যক্তি বের হলে স্বাভাবিক মানুষের কৌতূহল থাকবে, সাংবাদিকদের ভিড় থাকবে, মানুষের ভিড় থাকবে, তার দলীয় সমর্থকদের এক ধরনের সেখানে চাপ থাকতে পারে। সবকিছু পার হয়ে উনি নির্বিঘ্নে যাতে আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন, আমার কাছে এমনটি মনে হয়। আর যে কথা আপনি বলছেন সাধারণ নাগরিকের নিরাপত্তা, সেটা তো একবার মাইক্রো লেভেলে সম্ভব না। সেটা যখন বিশেষ কোনো ঘটনা ঘটে, আপনি যেটা বলছেন যে গাড়ি দেওয়া কিংবা একটা গানম্যান দেওয়া, কোনো মামলার আসামি চাইলে পরেই তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের পক্ষে হয়তো কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না। যেটা কথা আমরা তো এটা তো সাধারণভাবে জানি যে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের, বা তার যে ইনস্ট্রুমেন্টাল গভর্নমেন্টস গুলো আছে বা দপ্তরগুলো আছে তারা দেখবে, সেটা সামগ্রিক অর্থে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নাগরিক যখন ঝুঁকির মধ্যে পড়েন তখন কিন্তু দেওয়া হয় এর আগে। এবং বিশেষ করে দেখেন, এটা শুনতে খারাপ লাগলো, যিনি একটু বিশিষ্ট স্থান দখল করে আছেন সমাজের, যার একটা বিশেষ অবস্থান আছে, পদমর্যাদা আছে, পরিচিতি আছে, তাকে স্বাভাবিকভাবেই যে কোনো রাষ্ট্রই একটু বিশেষ সম্মানের চোখে দেখে। আরেকটি বিষয়, যদিও এটি একেবারে বিএনপির দল থেকে মানে ঘোষণাটি দেওয়া হতে পারে বা দেওয়ার কথা, তারপরও এর আগের রেওয়াজ অনুযায়ী রোববারেও কি হরতালের কোনো ভয় দেখতে পান? এখন রেওয়াজ এবং কোনটা আসলে রীতি বলা খুব কঠিন হয়ে পড়েছে। যে মানে রেওয়াজটা এমন হচ্ছে যে আগের অভিজ্ঞতা কি বলে, অভিজ্ঞতা কি বলে, এটা একেবারেই যদি, কারণ আমরা তো একটু হরতাল থেকে বেরিয়ে এসেছি আবু সাঈদ খান। আমার মনে হয় যে যদি এইভাবে বলি যে এখন যে দলটি হরতাল দিচ্ছেন বা যে জোট, তাদের হয়ে তো আমরা বলতে পারবো না যে আসলে তারা কি করবেন, সেটা সম্ভব না আমাদের পক্ষে জানা। তবে এখন যে সুযোগটা পেয়েছে বিএনপি, আমি মনে করি সেই সুযোগটা যদি সে কাজে লাগাতে চায়, সেই সুযোগটার সাথে যদি তার জনসম্পৃক্ততা সে বাড়াতে চায়, তার গ্রহণযোগ্যতা প্রমাণ করতে চায়, তাহলে সম্ভবত যে কর্মসূচিতে এতদিন সে ছিল সেটা পুনর্মূল্যায়ন প্রয়োজন। সেইভাবেই সম্ভবত রবিবারের বিষয়টা তার চিন্তা করলে ভালো হবে। তার মানে রোববারে আমারও বক্তব্য, আমি শামীম রেজার সঙ্গে একমত। আসলে কাঙ্ক্ষিত অবস্থা, কোনটা উচিত হচ্ছে কোনটা অনুচিত এটা আমরা বলতে পারি। আর বিএনপি কি করবে না করবে, কারণ বিএনপি 3 মাস ধরে অবরোধ করেছে, হরতাল করেছে, এটা তো আমরা কেউ চাইনি এবং এটা আমাদের কাছে আত্মঘাতী মনে হয়েছে। তারপরে তো বিএনপি আমাদের কথা তো শুনেনি, অবরোধ চলছে, এখন অবরোধ চলছে। এবং আমরা কতবার এই জায়গা থেকে বসে কতবার কত টেলিভিশনে আমরা রিকোয়েস্ট করেছি, বিএনপির কাছে অনুনয় বিনয় করেছি যে হরতালটা প্রত্যাহার করুন, দেশ বাঁচান, ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে দেন, পড়তে দেন, পরীক্ষা হলে ঢুকতে দেন, এগুলো আমরা বলেছি, শুনে নাই। তবে আজকে আমরা মনে করি যে বিএনপি যেহেতু নির্বাচনে এসছে এবং ঢাকা এবং চট্টগ্রামকে হরতাল মুক্ত রেখেছে, আমার মনে হয় সারা বাংলাদেশকে হরতাল মুক্ত রাখলে সেটা বিএনপি রাজনীতির জন্য একটা সুবিধাজনক অবস্থান হবে এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাবে এবং আমাদের বাচ্চারা নির্বিঘ্নে এইচএসসি পরীক্ষা শেষ করতে পারবে। আমাদের সাথে আওয়ামী লীগ বিএনপির প্রতিনিধি আছেন তাহসিন আলী শেখ, বিএনপি নেতা আছেন অপু উকিল। স্বাগত আপনাদের দুইজনকে আমাদের এই আলোচনায়। তাহসিন আলী, আপনাকে দিয়ে শুরু করি। রোববার কি আসলে হরতাল হতে পারে? ধন্যবাদ রূপা। আসলে হরতাল তো আমরা বিএনপি নেত্রী এবং খালেদা জিয়া বলেছেন যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে হরতাল অবরোধ যেটা চিটাগং এবং ঢাকা সিটি কর্পোরেশনে উনি হরতালের দিকে যাবেন না, যেহেতু ওনার পার্টি মনোনীত প্রার্থীরা অলরেডি তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, সেহেতু আমার মনে হয় না যে রবিবারে আমরা কোনো হরতাল এক্সপেক্ট করতে পারি। খুবই সুখবর দিলেন আপনি, মানে নিঃসন্দেহে এটা সকলের জন্যই। পাশাপাশি আপনার কাছে জানতে চাইব, আজকে খালেদা জিয়ার আইনজীবী যে নিরাপত্তার কথা বলেছেন খন্দকার মাহবুব হোসেন, যে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হলে খালেদা জিয়া আদালতে যাবেন। যথাযথ নিরাপত্তা বলতে আসলে আপনারা দলের সাথে যুক্তরা কি মনে করেন? ধন্যবাদ। আমি যেটা ফিল করি, সেটা ফিল করেছি খন্দকার মাহবুব স্যারের বক্তব্যের ভিতর দিয়ে, সেটি হচ্ছে যে এর আগে উনি যখন এই একইভাবে আদালতে গিয়েছিলেন তখন ওনার গাড়ি বহরের উপরে হামলা হয়েছিল, আপনি হয়তো স্মরণ থাকতে পারে। তো সেই আশঙ্কা থেকেই খন্দকার মাহবুব হোসেন স্যার শুধুমাত্র ওনার যে আইনজীবী তা নয়, উনি ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও। তো ওনার সব কিছু মিলে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশ বার কাউন্সিলের উনি ভাইস চেয়ারম্যান, সব কিছু মিলে ওনার যে দায়িত্বে, অনেকগুলো দায়িত্বে উনি আছেন এবং ম্যাডামের অত্যন্ত আস্থাভাজন। উনি ম্যাডামের নিরাপত্তাটা অবশ্যই ইনশিওর করতে চাইবেন
এবং ম্যাডাম তো এর আগেও গিয়েছেন, তখন ওনার গাড়ি বহরে হামলা হয়েছে। সেই আশঙ্কা থেকে হয়তো উনি সরকারের কাছ থেকে এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে উনি নিরাপত্তার বিষয়টা হয়তো বা সেভাবে তুলে এনেছেন ওনার সাংবাদিক সম্মেলনের ভিতর দিয়ে। তাহসিন আলী, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেত্রী হচ্ছে একের পর এক তার পদক্ষেপ থেকে কিছুটা সরে এসেছেন। এই নিরাপত্তার দাবি বা পর্যাপ্ত নিরাপত্তার দাবি এর আগের দফায় জানিয়েতেও তিনি আদালতে যাওয়ার উদ্যোগ নিতে পারতেন। এখন এই সময়ে এসে তিনি কেন এই দাবিটি জানাচ্ছেন? না, এই দাবিটি ওনার সবসময়ই ছিলেন, এখন যে জানাচ্ছেন স্পেশালি এরকম কিন্তু না রূপ। আপনি খেয়াল করবেন এর আগেরবারও উনি বলেছেন যে আমাকে যদি সরাসরি নিরাপত্তা দেওয়া হয়, কারণ আপনি দেখেন সরকারের আচরণগুলো যদি আপনি লক্ষ্য করবেন, দেখবেন যে উনি ওনার বালুর ট্রাক, তারপরে পেপার স্প্রে নিক্ষেপ, তারপরে ওনার অফিসিয়াল যেটা অফিস রয়েছে গুলশানে সেখানে তালা দেওয়া, সবকিছু মিলিয়ে সরকারের আচরণ তো সন্তোষজনক না। উনি তো আশ্বস্ত হতে পারছেন না যে উনি ওখানে যে সারেন্ডার করার পর, আত্মসমর্পণ করার পর উনি আবার নির্বিঘ্নে আবার ফিরে আসতে পারবেন কিনা। তাহসিন আলী, এই জায়গায় আপনাকে থামাবো। অপু উকিল, এইরকম আশ্বস্ত করবার জন্য আসলেই কি সরকার তো কোনো পদক্ষেপ নেয়নি? আমরা তো দেখতে পাচ্ছি না যে নির্বিঘ্নে তিনি আদালতে যেতে পারবেন, সেখানে তাকে গ্রেফতার করা হবে না, নির্বিঘ্নে তিনি ফেরত আসতে পারবেন এবং তার দলীয় কার্যালয়ে তালা দেওয়া হবে না, এমন একটি আলোচনাও আছে, ভয় আছে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত এই সব জায়গায় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি। ধন্যবাদ আপনাকে। আমরা হরতাল অবরোধকে সন্ত্রাসের সাংকেতিক চিহ্ন হিসেবে বাংলাদেশের জনগণ এখন মনে করে, এটাই আমরা দেখছি। আর বেগম খালেদা জিয়া যখন আদালতে যেতে চান, উনি যান না, উনি আইনের প্রতি ওনার শ্রদ্ধা নেই, উনি হাজিরা যেই দিনই থাকে সেদিনই উনি হরতাল তো ডাকেনি, এবং সেখানে আরও পারলে আরও কিছু যুক্ত করে, এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি, তিনি কিছুতেই হাজিরা দিতে যেতে চান না। এবং এই আজকে যখন যতদিন উনি হাজিরা দিতে যাওয়ার চেষ্টা করেছেন বা গিয়েছেন, তখনই আমরা দেখেছি সেখানে একটি অঘটন ঘটিয়েছেন। যেমন উনি একদিন হাজিরা দিতে গেলেন, তখন বগুড়াতে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করা হলো, আহত করা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। এরপরে যখন উনি গেলেন, তারপরে সেখানে কি হলো, আমাদের মাননীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস তার উপরে হামলা করলেন। তিনি মানে মরতে মরতে বেঁচে গিয়েছেন, টার্গেট ছিল তাকে হত্যা করা। এই রকম অঘটন যখনই তিনি গিয়েছেন তখনই তিনি করেছেন। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা, 1 ডজনের উপরে মামলা ছিল। সেই মামলার হাজিরা, প্রতিটি হাজিরাতে তিনি যখন যেতেন তখন কিন্তু তাকে সেই পুরানো ঢাকার কোর্টে যেতে হতো। এখন তো উনি এখানে বক্সিবাজারের বিশেষ আদালতে যান, সেখানে যখন যেতে হতো দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতেন, আমরা জানাতাম, এবং তিনি যেতেন, একটি রুমে বসতেন, হাজিরা দিতেন এবং তিনি চলে আসতেন। মানে ওইটা আমাদের একটি রাজনৈতিক কর্মসূচির মতো হয়ে যেত। আর এখন আমরা দেখলাম এটি পাল্টে গিয়ে মানে হাজিরা মানে হচ্ছে একটি অঘটন ঘটবে, সবাই একটি আতঙ্কিত অবস্থায় থাকে। আর কিন্তু নিরাপত্তার প্রশ্নটি তো জরুরি। আচ্ছা, নিরাপত্তার বিষয়টি হলো, আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার হাত থেকেই এখন নিরাপত্তা চায়। অর্থাৎ সরকার বিএনপি নেত্রীর হাত থেকে জনগণকে কিভাবে রক্ষা করবে, জনগণের জীবন কিভাবে রক্ষা করবে, সেটির জন্যই চিন্তিত থাকেন আমাদের প্রশাসন। যে বেগম খালেদা জিয়া কখন নির্দেশ দিবেন, কোথায় পেট্রোল বোমা ফুটবে। আপনারা দেখেছেন যে গতকালকেও পেট্রোল বোমা মেরেছে। নির্বাচন এসেছে, আপনি একটি প্রশ্ন এসেছে এখানে যে নির্বাচনে তাদের অফিসটা নিয়ে বলেছেন যে বালুর ট্রাক, আমাদের এসে বললেন যে আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো। অপু উকিল, শুধু এক লাইনে, মানে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তার নিরাপত্তা তো বিশেষ গুরুত্বপূর্ণ, এটি তো আমাদের স্বীকার করতেই হবে। হ্যাঁ, ওনার নিরাপত্তা তো অবশ্যই, ওনার নিরাপত্তা আছে, নিরাপত্তা যা যা করা আছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার নিরাপত্তা দেবার জন্য মানে রাষ্ট্রের যে দরকার তার চেয়ে বড় দরকার ওনার হাত থেকে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেয়। আর উনি যার নিরাপত্তা যেটা দরকার সেটা অবশ্যই ওনাকে নিরাপত্তার জন্যই। আজকে গুলশান কার্যালয়ে আপনি বলছিলেন যে কার্যালয়টি বন্ধ বা তালার বিষয়টি, গুলশান কার্যালয় থেকে উনি যা করছে, ওনাকে সেই নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু ওই বালুর ট্রাক
যে কথাটি এসেছে এখানে বালু ট্রাক নিয়ে অপু উকিল আপনার কাছে আবার ফিরবো আমরা একটা বিরতি নিয়ে। ওই অফিস থেকে উনি কেন বাড়িতে যাচ্ছেন না? ওনার সরকার যে ওনাকে নিরাপত্তা দেবে, ওইটা একটা কাশিমবাজার কুঠি, একটা ষড়যন্ত্রের ঘাঁটি। ঠিক এই জায়গাতে আপনার কাছে ফিরবো একটা বিরতি নিয়ে। অপু উকিল, আমরা আরো অনেক কথা বলবো, অনেক সময় আছে, কিন্তু একটা বিরতি নিতে হবে। বিরতি নিয়ে ফিরবো ৭১ জার্নালে বিস্তারিত আলোচনায়। থাকুন আমাদের সাথে। মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৫ জন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি নেতা মিন্টু পিন্টুর আপিল। ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। লেভেল প্লেইং ফিল্ড না হলে সরে দাঁড়াবে বিএনপি, বললেন এমাজউদ্দিন। অবরোধ হরতাল তুলে নিতে বললেন তোফায়েল। উপযুক্ত নিরাপত্তা পেলে রোববার ২ দুর্নীতি মামলায় আদালতে যাবেন খালেদা জিয়া, জানালেন তার আইনজীবী মাহবুব। স্বাগত আবারও, দেখছেন ৭১ জার্নাল। আমাদের সাথে আছেন শামীম রেজা শিক্ষক, সাংবাদিক আবু সাইদ খান, তাহসিন আলী শেখ বিএনপি নেতা, অধ্যাপক অপু উকিল যুবলীগ নেত্রী। এই সব বিষয়ে, খবরের বিষয়ে কথা বলার জন্য তারা আছেন, কথা বলবো। কিন্তু তার আগে দেখে নিব অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনাম। মানুষ পুড়িয়ে মারায় খালেদা জিয়ার রাজনীতি, সংসদে প্রধানমন্ত্রী। প্রার্থিতা ফেরাতে বিএনপির মিন্টু পিন্টুর আপিল। নিরাপত্তা পেলে রোববার আদালতে যাবেন খালেদা। বৈধতা পাচ্ছেন জর্ডানের অবৈধ বাংলাদেশিরা। ওরসে যাওয়া আসার পথে নৌকা ডুবে নিহত ১২, নিখোঁজ ৯ জন। কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন নিহত, এখনো জিম্মি অনেকে। হত্যা মামলায় ডিসিসির কাউন্সিলর প্রার্থী আটক, মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে মিন্টু ও পিন্টুর আপিল। আন্দোলনেও ব্যর্থ খালেদা জিয়া, বিএনপি নেত্রীর কারণে দেশের ভাবমূর্তি ধ্বংসের মুখে প্রধানমন্ত্রীর অভিযোগ। ট্রলার ডুবিতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ১২ জনের মরদেহ উদ্ধার, ভোলায় ২৪ জেলে নিয়ে ডুবে গেছে আরেকটি। আমরা রাজনীতির খবরের আলোচনায় ছিলাম এবং খালেদা জিয়ার নিরাপত্তার প্রসঙ্গ ছিল। অপু উকিল কথা বলছিলেন, আপনি কি অল্প কথাই শেষ করবেন অপু উকিল? তাহলে হয়তো আমরা আমাদের অন্য অতিথিদের কাছে যেতে পারি। না, আমি একটু শেষ করতে চাই। দেখেন, এখানে নির্বাচনটি সামনে রেখে এখনো তারা হরতাল অবরোধ তো তুলছেনই না, এবং বিএনপি নেত্রী এখন পর্যন্ত গুলশান কার্যালয় ছাড়ছেন না, বরং বলছেন লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যেটা এমাজউদ্দিন সাহেব বলেছেন। এর আগে ওনাদের গতকাল ব্যারিস্টার জমির উদ্দিন সাহেব এবং হান্নান শাহ তারাও গিয়ে নির্বাচন কমিশনে কন্ডিশন দিয়ে এসেছেন, এবং ওনাদের যে ইলেকশনটা করবার জন্য বেগম খালেদা জিয়ার 2 দিন আগে যে একটি কথা বলেছেন, সেই কথাটাও এখানে আনতে চাই। তিনি বলেছেন যে সরকার বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য ছল হিসেবে এই সিটি কর্পোরেশন নির্বাচনটি দিয়েছে। তা এই যে তাদের আচরণগুলো, এই আচরণটি অত্যন্ত রহস্যবৃত, সন্দেহজনক, এবং এর সঙ্গে অন্য কোনো চক্রান্ত আছে বলে প্রতীয়মান হয়। এই কারণে যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই ঢাকাতে বিভিন্ন জঙ্গি, বিভিন্ন সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে, এবং আজকে পত্রিকা এসেছে বিভিন্ন নারী জঙ্গিও ঢাকায় আনা হয়েছে। অপু উকিল, আমার ধারণা এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আবু সাইদ খান, যখন আমরা অপু উকিল বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড, এবং গত কয়েকদিন ধরে এটা আলোচনায় এসেছে, বিএনপির পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে। আজকে বাণিজ্য মন্ত্রী, সরকারের শীর্ষ মন্ত্রী একজন, তিনি বলেছেন যে হরতাল অবরোধ তুলে নিতে হবে। দুটোই ঠিক।
সমান সুযোগটা নিশ্চিত করা দরকার, যেটা বিএনপির পক্ষ সমান সুযোগ কি দেওয়া হচ্ছে না কোনো জায়গায়? কি কিছু আপনার কোনো পর্যবেক্ষণে সেটা কিছু সমান সুযোগটা নিশ্চিত হওয়া দরকার, এটা নীতিগত একটা ব্যাপার। তারপর হচ্ছে হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো আরো সমান সুযোগ দেওয়ার ক্ষেত্রে তো আরো কি করা উচিত, সেটা নির্বাচন কমিশনকে এবং সরকারকে ভাবতে হবে। যেমন আমি বলি যে সরকারের প্রার্থীরা তো যথেচ্ছ চলাফেরা করছেন ইত্যাদি, তো সেই ক্ষেত্রে বিএনপির অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকের পালিয়ে আছেন, এগুলো সত্য। এখন প্রশ্নটা হচ্ছে জামিনযোগ্য যে মামলাগুলো সেগুলো জামিন হয়ে যাওয়া উচিত, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন মন্তব্য করা উচিত নয় যে আদালত থেকে কি কারাগারে থেকেই তো অনেকে বিজয়ী হয়। আমার মনে হয় এই মন্তব্য ঠিক না, বরং তারা যাতে নির্বাচন কমিশন অ্যাপিল করতে পারে গভর্নমেন্টের কাছে, এমনকি আদালতের কাছে, যে জামিনযোগ্য যারা তাদের জামিন হতে পারে, এবং সরকারের পক্ষ থেকে আদালত কি এই বিবেচনায় কোনো আসামিকে জামিন দিতে পারে বা তার সিদ্ধান্ত নিতে পারে? আমি তো অতীতেও দেখেছি যে নির্বাচনে দাঁড়িয়েছে এই কথা বলে আদালত থেকে জামিন নিয়েছেন, এবং আদালত পারে না তো এটা হতে পারে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে যখন দাঁড়িয়েছেন আদালত চাইলে পরে পারে, কেউ নিশ্চয়ই আদালতকে বাধ্য করতে পারে না, আদালতের কাছে তো অ্যাপিল করতেই পারে, এবং নির্বাচন কমিশন একটা সাংবিধানিক অবস্থান থেকে অ্যাপিল করতে পারে না এমনটা আমার মনে হয় না। আমার মনে হয় এই অ্যাপিলটা তাহসিন আলী শেখ আইনজীবী, আমরা একটু তার কাছ থেকে এই নিয়মটা শুনে নিই। তাহসিন আলী শেখ, আসলে এই জামিনের আমি বলি নিয়মটা যে আইনটা রয়েছে যে কোনো যদি প্রার্থী 2 বছর মতো কনভিকশন হয়, 2 বছরের জেল হয়, তাহলে সে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আর নির্বাচন করতে পারবে না। কিন্তু অতীতে অনেক এখানে নজির রয়েছে, মহামান্য অ্যাপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে নজির রয়েছে। এটাকে এইভাবে দেখা হয় যে কোনো একটা কনভিকশন হয়েছে, যেরকম নাসিরউদ্দিন পিন্টুর যে বিষয়টি এসেছে, উনি যে আবার ওনার আইনজীবী আমাদের বারের বর্তমান নবনির্বাচিত সেক্রেটারি মাহবুদ্দিন খোকন, উনি বলেছেন যে উনি অ্যাপিলে যাচ্ছেন, মানে নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে আরও যারা আইনজীবী যারা ছিলেন, আজকে আমরা আপনার মিডিয়াতেই দেখলাম, আপনার চ্যানেলেই দেখলাম যে অ্যাপিলে যাচ্ছেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? আমি সেটা একটু এক্সপ্লেন করতে চাই। সেটি হচ্ছে যে পিন্টুর যে কনভিকশন হয়েছে, নাসিরউদ্দিন পিন্টুর বিভিন্ন মামলা, সেই কনভিকশন এগেনস্টে বিভিন্ন আপিল আপনার মহামান্য হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং রয়েছে। এখানে একটা আইনের একটা টার্মিনোলজি আছে, ইট ইজ ট্যান্টামাউন্ট টু, যখন আপিলটা ফাইল হয়, ইট ইজ ট্যান্টামাউন্ট টু, যে ধরে নেওয়া হয় যে নিচের আদালতের যে সেন্টেন্সটি বা যে আওয়ার্ডটি রয়েছে কনভিকশনে, সেই আওয়ার্ডটি স্থগিত থাকবেন। যদিও এখানে বলা হচ্ছে যে আদালত থেকে কোনো স্টে আদেশ নেই, কিন্তু অতীতে দেখা গিয়েছে যে আমাদের বিভিন্ন নেতা নেত্রীরা যারা 111 এর পরে বিভিন্ন মামলায় কনভিক্টেড ছিলেন, হ্যাঁ, তারা ওই অ্যাপিল করে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সংসদ সদস্য হিসেবে দিব্যি তারা দায়িত্ব পালন করছেন। এই জন্যই এই লাইনে কিছু যুক্ত করতে চান আইনি ব্যাখ্যা? আইনি ব্যাখ্যা আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে, জি তাহসিন আলী, আপনার ব্যাখ্যাটা আমরা শুনেছি, অপুকিল 1-2 লাইনে কোনো ব্যাখ্যা? দেখেন, গত 1 তারিখে যখন স্কুটিং হলো, তখন বিএনপি পন্থী লয়াররা তারা কিন্তু ইসিকে ধন্যবাদ জানিয়েছে, বলেছে এটা আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের স্কুটিংটা খুবই সুন্দর হয়েছে। এবং এখানে একটি সিটি কর্পোরেশন আইনের একটি ধারা আছে 2009-এর, এবং এটি 9-2-এর উপধারা 9-2-এর ধ ধারায় আছে। সেখানে বলা আছে কোনো ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হইবার এবং উক্তরূপে মেয়র বা কাউন্সিলর পদে থাকিবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি না তিনি আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত হন। এই যে পয়েন্টটি আছে, এখানে দেখেন অনেকেই রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধন্যবাদ অপু। আমি একটু বলতে চাই যে অপুদি বলছেন যে ফেরারি আসামি, এখন আপিল করলে কিন্তু আমার এখানে একটা প্রভিশন আছে, যদি আমার এগেইনস্টে কোনো আপনার পয়েন্টটা তাহসিন আলী আমি একটু শেষ করে দিই, রূপা আমি একটু শেষ করে দিই, আমি একটু শেষ করে দিই, এটা আর আসবে না, আপনার কাছে আবার আসবো, আপনার ব্যাখ্যাটা আমরা বুঝতে পেরেছি। আমার বক্তব্য হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গিটা কি হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন যে যারা কনভিক্ট হয়েছে 5 বছরের জন্য, তারা 2 বছর অতিক্রান্ত না হলে দাঁড়াতে পারবে না, এগুলো তো আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে যারা প্রার্থী হয়েছেন, যাদের প্রার্থী তো বৈধ হয়েছে, এখন তো উনি প্রকাশ্যে আসতে পারবেন কিনা, কিংবা সেই ক্ষেত্রে কি হবে, এবং যেগুলো জামিনযোগ্য বিষয়, কেননা যখন তার শাস্তি হয়নি তো এর মানে তো অপরাধী না। আর একটা হচ্ছে যে গভর্নমেন্টের থেকে দৃষ্টিভঙ্গিটা এটা, যেমন মনে করেন একজন হাতে নাতে ধরা পড়েছে পেট্রোল বোমা সহ, সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি হুকুমের আসামি, তার প্রতি একই রকম কিন্তু দৃষ্টিভঙ্গি হওয়া উচিত নয়। অতএব সরকার এখানে একটা নির্বাচনের পরিবেশ এবং সমান সুযোগ নিশ্চিত করার জন্য বিএনপি প্রার্থী যারা মেয়র এবং কমিশনার পদে দাঁড়িয়েছেন, তারা যাতে নির্বাচনী
প্রচার প্রচারণা চালাতে পারেন, নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। সেই জন্য তাদের এই জামিন এবং তাদের চলাফেরার ক্ষেত্রে এই স্বাধীনতাটা নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন হচ্ছে যে আইনের দোহাই দিয়ে তো অনেক কিছুই হয়। তার মানে আপনি কি চান যে সরকার আদালতের উপর হস্তক্ষেপ? সরকারের বিষয় না তো, পুলিশের বিষয়, যে অনেক কিছু তো পুলিশের বিষয়, হয়রানির ব্যাপারটা। এবং আমরা কি বলতে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশের সব সরকারের আমলে সব সময় সব মামলা জেনুইন না, অনেক হয়রানিমূলক এবং রাজনৈতিক কারণে মামলা হয়। এবং এখনো হচ্ছে যে এটা প্রমাণ করা কঠিন যে কোনটা রাজনৈতিক কারণে আর কোনটা মানে হয়রানিমূলক কিংবা রাজনৈতিক আর কোনটা জেনুইন মামলা। এগুলো কিন্তু ধারণা করা যায়। আর জামিন যোগ্য যেগুলো, আমি তো বলছি জামিন যোগ্য, এবং শুধু তাই নয়, জামিন যোগ্য নয়, আদালতেরও সেখানে নিজস্ব মানে আদালতের ক্ষমতা থাকে জামিন দেওয়ার বিষয়টা, সেটা আলাদা আদালতের বিবেচনা, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু তাদের চলাফেরা করা এবং তাদের জামিন পাওয়ার যে বিষয়টাকে আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদার দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত বলে আমি মনে করছি। এই উদারতা তো বিএনপির কাছেও শামীম রেজা দেশবাসী আশা করতে পারে, বা আবু সাইদ খানের মতো অনেক, কারণ এখন পর্যন্ত সারা দেশে হরতাল অবরোধ চলছে। না, আমি কিন্তু সেটা বলেছি যে তোফায়েল আহমেদ যে আহ্বানটা করেছেন, আমিও মনে করি যে বিএনপির এই সময়, কেননা হরতাল এবং অবরোধের এই দুটো হাতিয়ারকে বিএনপি ভোতা করে দিয়েছে, এবং এটা এই জায়গা থেকে, এবং বিএনপি এটার মধ্যে দিয়ে রাজনীতিকে এবং আন্দোলনকে একটা প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই জায়গা থেকে বিএনপির বুদ্ধির উদয় হয়েছে, তারা নির্বাচনে এসেছেন, এবং তাদেরকে উচিত হবে হরতাল অবরোধের এই ঘৃণ্য রাজনীতি, এই ভ্রান্ত রাজনীতি, হরতাল অবরোধটা না, হরতাল অবরোধের নামে যা হচ্ছিল এই রাজনীতি থেকে সরে আসা এবং প্রত্যাহার করাটা যুক্তিযুক্ত বিষয় বলেও আমি মনে করি। ধন্যবাদ আবু সাইদ খান। আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটা গিভ অ্যান্ড টেকেরও একটা ব্যাপার এখানে আছে, এবং চারটা পক্ষকে, আমি চার পক্ষকে এখানে দেখছি। একটা হলো যে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা তার যা পরিধি না তার বাইরে কিছু প্রত্যাশা করছি কিনা, এটা বাস্তবগতভাবে দেখি। নির্বাচন কমিশনকে আমরা অলওয়েজ গ্রিল করি যে তুমি তোমার যথেষ্ট ক্ষমতা প্রয়োগ করো না, তোমার নিরপেক্ষতা দেখাও না, তোমার যেটুকু আইন আছে সেটুকু তুমি করো না, কিন্তু তারও তো একটা সীমা আছে। সেই সীমাটা আদালতের ওই আহ্বান পর্যন্ত যায় কিনা সেটা ভেবে দেখতে হবে, বা কার কার জন্য কি কি ধরনের কোথায় কোথায় তিনি আহ্বান করবেন, তার ওখানে আপিল করার যে সুযোগ আছে সেইটা সে করছে কিনা, তার সর্ট আউটের ক্ষেত্রে যেগুলো আমরা বলছি বাছাই করার ক্ষেত্রে যদি ধরে নি যে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী যদি সুযোগ থাকে সেটা সে পাচ্ছে কিনা, তার অন্যান্য দিন তারিখের ক্ষেত্রে পরিবর্তন হোক যাই হোক, এই ব্যাপারে যা যা তার আছে সেগুলো তার কাছে চাওয়া যেতে পারে। কিন্তু একই সঙ্গে আদালতে কোনটা জামিনযোগ্য হবে বা কোনটা জামিনযোগ্য হবে না, সেই প্রক্রিয়ার পুরোটাতে আসলে আমরা নির্বাচন কমিশনকে একেবারে অন্তর্ভুক্ত করতে পারবো কিনা এবং তার আহ্বান কতটা সেখানে কাজে লাগবে সেটা আমার কাছে স্পষ্ট না, কারণ তার আবার আদালতের তো একটা সীমা আছে। এখন যিনি দাঁড়াচ্ছেন বা যে দল তাদেরকে সমর্থন দিচ্ছে তাদের পলিটিক্যাল নেগোসিয়েশনটি ইম্পর্টেন্ট, যে তারা কিভাবে জামিনযোগ্য বিষয়টাকে জামিন সেখান থেকে ব্যবস্থা করতে পারছেন, কিন্তু এটা একটা দুই পক্ষের। আর একটা যে কথাটা উনি বললেন, যদি সরকার এখন যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আছে তার কাছে আমরা যে আশাটা করতে পারি যে রাজনৈতিক হয়রানি যাতে তার না হয়, একজন জামিন নিয়ে আসার পরেও সে হয়রানির শিকার হতে পারে, সামাজিকভাবে সে একটা অবস্থার মধ্যে পড়তে পারে, সে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে, সে প্রচার অভিযানের ক্ষেত্রে ঝামেলার মধ্যে পড়তে পারে, সেটাও তো সরকারের কাছে চাইতে পারে। কিন্তু দেখেন ওই শুরুর আলোচনা আবার যেতে হবে যে যারা এতদিন আপনাকে হরতাল এবং অবরোধ দিয়ে রেখেছিল তারা এখন লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, অতএব লেভেল প্লেইং চাইবার আগে তাকেও কিছু গুড জেস্টার তো দেখাতে হবে সেখানে। এখন এই দুটো আবার পলিটিক্যাল নেগোসিয়েশনের ব্যাপার, সরকার বনাম বিরোধী দল, যে যদিও এটা স্থানীয় সরকার নির্বাচন, তারপর এখন আমরা রাজনীতি করে ফেলেছি, এখন আমরা সমর্থিত শব্দও বলি না, বলি যে আওয়ামী লীগের প্রার্থী বা বিএনপির প্রার্থী, যাই হোক বাস্তব বিষয়টা এরকম। তাহলে ওই দুই পক্ষের মধ্যে যে আলোচনা সেটা তো একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার, কিন্তু আদালত এবং ইলেকশন কমিশনের মধ্যে তো গিভ অ্যান্ড টেকের কোনো ব্যাপার আনা সম্ভব না, সেটা যার যেটুকু পরিধি সেটা এই মুহূর্তে সংশোধনও করা সম্ভব না এত দ্রুত। আর যে উদাহরণগুলো বলা হচ্ছে আগে সেগুলো তো আমরা জানি যে জেল থেকে কেউ নির্বাচন করা না করা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ওগুলো খুব এক্সেপশনাল কেস, কিন্তু যে হয়তো সংসদ নির্বাচনে কিংবা বড় রাজনৈতিক নেতা তিনি জেলে আছেন। এখন সমস্ত শত শত কাউন্সিলর যদি একই রকম ভাবে মনে করেন ভবিষ্যতের কোন নির্বাচনের সময় যে আমার নামে মামলা আছে, আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপির বাইরে বলছি, অতএব নির্বাচনী প্রার্থী হলে এরকম একটা সুযোগ পাওয়া যেতে পারে, সেই ঝুঁকিটাও কিন্তু আমাদের ভবিষ্যতের কথা মনে রাখতে হবে যে নির্বাচনে প্রার্থী হলেই আমাকে আইনগত সুবিধা দিতে হবে, সেটা কিন্তু একটা ঝুঁকি আমাদের বরাবর থেকে যাচ্ছে। অতএব এই নেগোসিয়েশনটা আমি মনে করি যে যতটুকু পলিটিক্যাল নেগোসিয়েশনের দরকার সরকার এবং বিরোধী দলের মধ্যে সেটুকু পলিটিক্যালি থাক, আর যেটুকু নির্বাচন কমিশন এবং কোর্টের যেটুকু এখতিয়ার সেটুকু ওই আইনের মধ্যে থাক। পেশাদারিত্বের জায়গাটা এখন যারা প্রার্থী হচ্ছেন তারা কতখানি সেখানে দেন দরবার করবেন তার জন্য সেই দল আছে, বা সেই দলের যাদের নেতার কথা বলছেন আমাদের বিএনপি যিনি বন্ধু আছেন
তিনি হয়তো তাদের সাথে সরকারের সঙ্গে সে আলাপ করতে পারেন, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডের ওই আলোচনাটা ওখানে থাকতে পারে। কিন্তু এখানে আলোচনাটা খুব একটা মানে আমি মনে করি না যে পলিটিক্যাল নেগোসিয়েশনের জায়গাটা ইলেকশন কমিশনের যে কর্মপরিধি তার মধ্যে খুব একটা কার্যকর হবে, এবং তার কর্মপরিধির ব্যাপারে তাকে অ্যাকাউন্টেবল করা যেতে পারে যে আমি কোন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কিনা। তবে সমান সুযোগের আরো কতগুলো ব্যাপার আছে যেগুলো বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মানে প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে না। যেমন সমান সুযোগ মানে শুধুমাত্র চলাফেরার ক্ষেত্রে কিংবা প্রার্থী হওয়ার ক্ষেত্রে নয়, যেমন এখানে টাকার খেলা হয়। আমরা যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি সেখানে কিন্তু টাকার খেলা হয়েছে, টাকার বস্তা নিয়ে যারা নেমেছেন। এমনকি মেয়র হতে হলে 1 লক্ষ টাকা দিতে হয়। তাহলে 1 লক্ষ টাকা দিতে পারে কে? কমপক্ষে যে কোটি টাকার মালিক। সেটা ধরেন সরকারি দলের প্রার্থীর মধ্যেও হতে পারে। না এটা হতে পারে, আমি বলছি সবার ক্ষেত্রে। এটা তো দুই দলের সমান সুযোগ মানে দুই দলের ব্যাপার না, এটা হলো সবার ক্ষেত্রে, সব প্রার্থীর ক্ষেত্রে এবং সব নাগরিকের ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে এখানে টাকাওয়ালা এবং একজন লোক যেমন অনেক জীবন যাপন করেছে, তার কোনো টাকা নেই, তো টাকাওয়ালার সঙ্গে একজন টাকাবিহীন মানুষের সমান সুযোগটা কি হবে? সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব হবে যে নির্বাচনের ব্যয়ের কিছু দায় দায়িত্ব গ্রহণ করা। যেমন পোস্টারের ব্যাপারটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, পোস্টার তো সরকার নির্বাচন কমিশন ছাপিয়ে দিতে পারে। যেমন বাংলাদেশ খুব গরিব দেশ না। আমি 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে যেমন একটা পোস্টারে 16 জন প্রার্থী যদি থাকে 16 জনের ছবি এবং মার্কা দিয়ে ছাপিয়ে দিতে পারে। প্রজেকশন মিটিং গুলো পরিচিত সবার দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করতে পারে। টেলিভিশন বিতর্ক টকশো ইত্যাদির দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করতে পারে। তাহলে দেখা যাবে টাকার খেলা বন্ধ হবে এবং সেখানে সমান সুযোগ সুনিশ্চিত হবে। কিন্তু এই ব্যাপারগুলো ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থী কেউ বলছেন না, কেন? যেহেতু উভয় ধনী দল এবং ধনী প্রার্থীরাই দাঁড়িয়েছেন না, এবং আমরা সকলে মানে হরতাল অবরোধ এবং লেভেল প্লেইং ফিল্ডের একটা জটিল অবস্থার মধ্যে আছে। তাহসিন আলী, আপনি শুরুতেই একটি সুখবরই দিয়েছেন একভাবে যে রোববারে হরতাল দেবার তেমন কোনো পরিকল্পনা নেই। তাহলে সারা দেশ জুড়ে যে অবরোধ হরতাল চলছে, এই যে দর কষাকষির কথা শামীম রেজা বললেন, সেই হরতাল অবরোধ তুলে নেওয়ার কোনো আলোচনা দলীয় নানান ফোরামে আপনি পেয়েছেন? না, আমি যেটা বলছি যেটা আমি আশা করছি যে আমাদের চিটাগং সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনে যেহেতু দলীয় মনোনয়ন পেয়েছেন, আমাদের প্রার্থীরা মনোনয়নে কমপ্লিট করতে চাচ্ছেন, তখন এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই জাতীয় একটি দলীয় ফোরামে আলোচনা আমরা শুনে থেকেছি যে হয়তো ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনকে হয়তো নির্বাচনের আওতা মুক্ত রাখা হবে। এটা আমি বলতে পারি আর কি। তার মানে সারা দেশে হরতাল অবরোধ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা না, সারা দেশের কথা আমি বলছি না, আমি বলছি ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগং নির্বাচন যেটা নির্বাচনী এলাকা সেখানে হয়তো হরতাল সেটা অলরেডি আছে। সারা দেশের বিষয়ে আমি বলিনি, আই রিপিট, সারা দেশের বিষয়ে আমি বলছি নির্বাচনী এলাকা। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম যে প্রসঙ্গটি জনাব শামীম রেজা সাহেব বলছিলেন যে নেগোসিয়েশন এবং আদালতের রায়। আমি যেটা বলতে চাচ্ছি যে বারবার আবু সাইদ সাহেবও বলছেন যে বেলের ব্যাপারটা একদমই লিগাল মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলতে চাই যে ইটস এ চেঞ্জ অফ কাস্টডি, নাথিং এলস। এখানে হচ্ছে আদালত যে মানে জেলারদের কাস্টডি থেকে একজন সিকিউরিটির মাধ্যমে, একজন গণ্যমান্য জিম্মা বা তার আইনজীবীর মাধ্যমে আরেকটা কাস্টডিতে যাওয়া। এই কাস্টডিতে এটা আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে মামলার মেরিট অনুযায়ী যদি দেখেন যে না সে যে চলমান মামলাতে সাক্ষীদেরকে থ্রেট করবে না বা প্রসিকিউশনকে থ্রেট করবে না, প্রসিকিউশনের কোনো একে অবস্টেকল সৃষ্টি করবেন না বা উনি পালাবেন না, উনি প্রত্যেক ডেটে আদালত হাজির থাকবেন, সেক্ষেত্রে আদালত বেল দিতেই পারেন। এখন যে জিনিসটা আছে যে নিরাপত্তার যে বিষয়টা, আজকে যে ঘটনাগুলো ঘটছে যে আমাদের যারাই এমনি পলিটিক্যালি আমরা বিবৃতি দিতে যে আমাদের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন সাহেব এখনো পর্যন্ত নিখোঁজ, তো এখন যদি যারা নির্বাচন করতে আসবে তাদের পরিণতিটা কি হবে? সেই জন্য নিরাপত্তার বিষয়টা কি হবে অপু উকিল যারা নির্বাচন করতে আসবেন? হ্যাঁ, আমি এই প্রসঙ্গে যাবার আগে আরেকটু বলি, এখানে অতীত নিয়ে কিছু আলোচনা হয়েছে, বলা হয়েছে অতীতে জেলখানায় থেকে নির্বাচন করা হয়েছে কিংবা অতীতের নির্বাচনের প্রার্থীদের তুলনা করা হয়েছে। আমি ক্লিয়ারভাবে বলতে চাই 2013 এবং এই 2015-তে যারা আসামি হয়েছে, আমি এটাও বলতে চাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর বিএনপির কোনো জাতীয়, কেন্দ্রীয় কিংবা ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও অ্যারেস্ট করে নাই। প্রতিহিংসামূলক হোক বা কোনো কারণেই হোক, যেটা বিএনপি করেছিল 2001-এ ক্ষমতায় এসে। আওয়ামী লীগ সরকার 2013-তে নির্বাচনকে কেন্দ্র করে যখন এই সহিংসতা শুরু করলো, পেট্রোল বোমা দিয়ে যখন 2015-তে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে
হত্যা শুরু করলো, তখনই কিন্তু বিএনপির নেতাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, জনগণকে রক্ষা করবার জন্য, জীবন রক্ষা করবার জন্য, জাতীয় সম্পদ রক্ষা করবার জন্য। আজকে যদি নির্বাচনকে কেন্দ্র করে যারা নিজের হাতে নির্দেশনা দিয়ে যেই ভিডিও অডিওগুলো আমরা ইন্টারনেটে প্রতিনিয়ত দেখেছি, তারা নিজেরা বলছে যে তাদেরকে হত্যা করবার জন্য কোথাও কাটা দিয়ে গাড়ি পাংচার করে জ্বালিয়ে দেয়া হোক, কোথাও পেট্রোল বোমা ছোড়বার জন্য টাকা দেয়া হোক, এবং কোথাও দেখেছি 20 দলীয় নেত্রীও পর্যন্ত চিটাগাংয়ের শাহাদাত সাহেবকে বলেছে, আমির খসরু সাহেবকে ধমক দিয়ে বলেছেন, কথোপকথনের অডিওতে আমরা শুনেছি যে তিনি বলেছেন আমির খসরু সাহেব শাহাদাতকে আমি যেভাবে করতে বলেছি সেভাবে তিনি করবেন, আপনি বাধা দেবেন না। এই যে যারা কাজগুলো করেছে তারা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে যদি আজকে নির্বাচনকে কেন্দ্র করে আমরা বলি যে অতীতে এটা হয়েছে, এখনো এটা হওয়া দরকার, তাহলে আমি মনে করব যে এটা আমরা ঠিক করছি না। আমরা যারা নিহত হয়েছে, যে পরিবারগুলো অসহায় হয়ে আজকে অস্বাভাবিক জীবনযাপন করছে, যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের আত্মার প্রতি আমরা অশ্রদ্ধা করছি। কারণ হচ্ছে তাদেরকে অবশ্যই এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যে কথাটি ওনারা বলতে চাচ্ছেন, এবং আসামিরা যারা আজকে কাউন্সিলর ইলেকশন করতে চাচ্ছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে না, ইসির কি এই ক্ষমতা আছে? ইসি কি পুলিশকে বলতে পারে যে আপনি ওই আসামিকে গ্রেপ্তার করবে না? এটাই তো বিএনপির নেতারা গিয়ে কালকে ইসিকে বলেছে। গতকাল ইসিকে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে কটি কন্ডিশন দিয়েছে, তার মধ্যে একটি কন্ডিশন হচ্ছে ফেরারি আসামিরা তাদেরকে যেন আমরা দেখেছি তেমন একজন আসামিকে নির্বাচন কমিশন কার্যালয় থেকেই পুলিশ গ্রেফতার করেছে। আমরা তাহসিন আলী বিরতি নিয়ে ফিরবো, বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরবো আলোচনায়। থাকুন ৭১ জার্নালে, বিরতি নিয়ে ফিরছি খবরের আলোচনায় ৭১ জার্নালে। দেখছেন ৭১ জার্নাল, আশা করি আছেন আমাদের সাথে। আছেন এখানে আবু সাইদ খান, শামীম রেজা, তাহসিন আলী, অপু উকিল। আমাদের হাতে অনেকগুলো পত্রিকা এসে পৌঁছেছে, আমরা একটু দেখে নেই, তারপর নিশ্চয়ই আরো অনেক কথা হবে। ভোরের কাগজ, মহামারী রূপে সড়ক দুর্ঘটনা, গত বছর সারা দেশে ৬,০০০ দুর্ঘটনায় নিহত ৮,৫০০, ভয়ঙ্কর সংখ্যা, আহত ১৭,৫২৪ জন। একটি ফলো আপ প্রতিবেদনের মতো করেই ভিন্ন একটি বিষয় নিয়ে এই সময় ভোরের কাগজ তাদের শিরোনাম করেছে, এবং এই হিসাব যদি আমরা দেখি তাহলে প্রতিদিন গড়ে ২৪ জন করে মানুষ মারা যাচ্ছে। ভয়ঙ্কর, নিঃসন্দেহে ভয়ঙ্কর। এবং আমরা জানি যে যারা এইসব দুর্ঘটনার জন্য দায়ী তাদের বিচারের জন্য পর্যাপ্ত আইনও আমাদের দেশে নেই। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ, তারপরেই হচ্ছে উৎসবের খবর ভোরের কাগজ। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি, বাংলাদেশে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। ব্লগার অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ড নিয়েই এই বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তার পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাচ্ছি, বাংলাদেশকে ধ্বংস করাই খালেদা জিয়ার কাজ। প্রথম আলো অনলাইন, সংসদে এখন খিস্তি খেয়োর শুনতে হয় না প্রধানমন্ত্রী। সংসদে প্রধানমন্ত্রীর সন্ধ্যায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে এই শিরোনামটি আছে। জাপার উত্তরের প্রার্থী অক্ষর জ্ঞান সম্পন্ন, দক্ষিণের জন স্বশিক্ষিত। বাহাউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন সম্পর্কে এই প্রতিবেদন ছেপেছে প্রথম আলো। আইনের আশ্রয় নেবেন নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের মা। আমরা জানি রাজশাহীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তামান্না রহমানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং তিনি মারা গেছেন গতকালের ঘটনাটি, তার ফলো আপ খবর ছেপেছে প্রথম আলো। দক্ষিণে আব্বাস, উত্তরে কে, চিন্তায় বিএনপি। আমরা নিশ্চয়ই এই খবরটি ধরেও আলোচনা এগোতে পারি। নানান মহলে আলোচনা আছে অন্য প্রার্থীদের সমর্থন দেওয়া প্রসঙ্গেও। পরের পত্রিকা যুগান্তর আছে আমাদের হাতে। ৩ সিটিতে বৈধ প্রার্থী ১৫৮৬, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। আমরা জানি যারা আপিল করেছেন ৩ দিনের মধ্যে তাদের শুনানি হবার কথা, এবং সে আপিলের পর নির্বাচন কমিশনের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রার্থী, চূড়ান্ত প্রার্থীদের নাম আমরা জানতে পাবো। মির্জা আব্বাসের প্রার্থিতা নিয়েও নানা প্রশ্ন।
গজারিয়া ফতুল্লা ওই খবরটি একটু দেখতে চাই, কারণ ট্রলার ডুবির খবর এবং আমাদের বৈশাখ আসবার আগেই ঝড়ে না মূলত এটি দুর্বল, যেখানে হচ্ছে বালু ভর্তি ট্রলার চলবার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি আলাদা দুর্ঘটনায় 13 জন মারা গিয়েছে। এবং একটু মনে করিয়ে দিতে চাই শামীম রেজা, আবু সাইদ খান সংশ্লিষ্ট সকলকেই, যে এই সময়ে যে ঝড়ের তাণ্ডব, প্রতি বছর আমরা লাশ গুনি বসে বসে, সংশ্লিষ্ট সব মহল যদি সতর্ক হয়, সাবধান হয়, তাহলে হয়তো এরকম ছবি আমাদের কম দেখতে হবে, কম ছাপতে হবে। পরের পত্রিকায় যেতে চাই। বাংলাদেশ প্রতিদিন, পুলিশ খুঁজছে 81 প্রার্থীকে, একজন গ্রেফতার, বাকিরা তালিকাভুক্ত অপরাধী। পুলিশ তো খুঁজছে আবু সাইদ খান। না, পুলিশ খুঁজছে তো খুঁজতেই পারে। এখন ঘটনাটা হচ্ছে যে আমি আবারও আমার কথাটাকে স্পষ্ট করে বলতে চাই যে সরকারের পক্ষ থেকে অ্যাটিটিউডটা কি হবে, যাতে বিরোধী পক্ষকে হয়রানি না করা, এবং যারা প্রার্থী হয়েছেন তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট দাগি খুনি যদি ব্যাপারটা থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু সাধারণ জামিনযোগ্য অপরাধ কিংবা যারা এখন পর্যন্ত সাজাপ্রাপ্ত নয়, তারা প্রার্থী হওয়ার পরে কাজ করার সুযোগ পাওয়াটা এটা তাদের অধিকার বলে আমি, গণতান্ত্রিক অধিকার, এবং সেটা অপরাধীদের আলাদা। এবং এই ব্যাপারে হলো কি, এই ব্যাপারে ওইভাবে স্পেসিফিক কার ক্ষেত্রে কি করা হবে বলা কঠিন, তবে ব্যাপারটা হচ্ছে উদার দৃষ্টিভঙ্গিটা থাকাটা দরকার, এবং সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিগুলোর থাকবে, এবং এবং এজেন্সিগুলো তো সরকার ছাড়া নড়ে না, মানে নীতি নির্ধারকদের কথা ছাড়া তো এজেন্সিগুলো নড়ে না আমাদের দেশে। অন্যান্য দেশের যেখানে গণতন্ত্র আরোটা বিকশিত রূপ পেয়েছে, সেখানে দেখা যায় এজেন্সিগুলো স্বাধীনভাবে তার সংবিধান অর্পিত দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের এখানে সিগন্যাল দরকার হয়। আমার মনে হয় ওই সিগন্যালটা সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। সরকার নিশ্চয়ই সিগন্যাল দিবে যে 81 তালিকাভুক্ত অপরাধীকে অ্যারেস্ট না করার জন্য। এখনো আলোচনায় লোটাস কামাল, প্রতিবাদ বার্তা, ক্ষমা চাননি কারো কাছে। এই খবরটি আসলে ইচ্ছে করেই পড়লাম, এবং সময় থাকলে নিঃসন্দেহে আমরা একটু আলোচনাও করতে পারতাম লোটাস কামালের এই পদক্ষেপ। এবং সর্বশেষ আজকে আইসিসি লোটাস কামাল দাবি করেছেন যে তার পদত্যাগপত্রের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে। এম আকাশ, রাজনীতি স্থিতিশীল হলে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। কোনো দ্বিমত বা কোনো আলোচনার সুযোগ নেই, একেবারে এটি এই দেশের অবস্থা। বিএনপি সরকারে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ প্রধানমন্ত্রী। আমাদের অর্থনীতি, দক্ষিণে আব্বাস, উত্তরে কে? চট্টগ্রাম নিয়ে চিন্তিত নয় বিএনপি, আমার ইচ্ছা 20 দলের ব্যানারে নির্বাচন করার, তাবিথ আওয়াল। পর্যাপ্ত নিরাপত্তা পেলে রোববার আদালতে যাবেন খালেদা জিয়া। বেরুজির কন্যা বাক্তায়ার কি পিপিপির পরবর্তী সভাপতি? পাকিস্তানের রাজনীতি নিয়েও খবর আছে আমাদের অর্থনীতির প্রধান দিকে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী গাইলেন। আমরা জানি কিছুক্ষণ আগে 12টার আগে শেষ হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস, সেই উপলক্ষে এই খবরটি ছাপা হয়েছে, এবং তার পাশে আছে ট্রলার ডুবিতে 13 জন মারা যাওয়ার খবর। বাংলাদেশে উৎপাদিত গাড়ি প্রোটন বাজারে আসছে 16 ডিসেম্বর। এটি নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ার মতো একটি খবর, এবং আমরা আশা করি একটি মানসম্মত গাড়ি বাজারে আনা হচ্ছে। আগামী 16 ডিসেম্বর দেশের বিজয় দিবসে এই গাড়িটি বাজারে আসবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রলার ডুবির ব্যাপারটা একটু মনে আলোচনায় আসা উচিত। ট্রলার ডুবি নিয়ে আমরা কথা বলবো, সময়ের সুযোগ মিললেই আমরা নিশ্চয়ই কথা বলবো। সকালের খবরেও ট্রলার ডুবি আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় ছবি নিয়ে আছে এবং খবরও আছে। তার পাশেও সিটি কর্পোরেশন নির্বাচনের খবর, একাধিক খবর আমরা দেখতে পাচ্ছি। অন্য খবরের মতো সকালের খবরও প্রশ্ন একটাই, উত্তরে কে? ঢাকার উত্তর বিভাগ নিয়ে হচ্ছে এই প্রশ্ন, বেশ কয়েকটি খবর শিরোনাম করেছে। সমকাল, এবার বুড়িগঙ্গায় ট্রলার ডুবি 8 লাশ উদ্ধার। এটা পরবর্তীতে আমরা দেখেছি 13টি হয়েছে। আবু সাইদ খান, ট্রলার ডুবি নিয়ে আমরা একটু কথা বলেই ফেলি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে সড়কের চেয়ে নদী, নৌপথ আমাদের এখানে খুব কম গুরুত্ব পায়, এবং সড়ক পথে এখানে উপরতলার মানুষ, অভিজাত, মন্ত্রী সবাই চলে, নৌপথে সাধারণ মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ চলাফেরা করে, এবং নৌপথের উন্নয়নের ব্যাপারে আমাদের কোনো নজর নেই। এবং নৌকা সেই যুগ যুগ ধরে নৌকা আছে, কৃষক তার নিজের বুদ্ধিতে শ্যালো মেশিন থেকে
সে ইঞ্জিনটা খুলে এনে ট্রলার বানিয়েছে, এবং এটা কৃষকের অবদান। কিন্তু আমাদের এই ট্রলারটা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না, ব্রেক করতে পারে না, কিছু টেকনিক্যাল ব্যাপার, এদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এটাকে উন্নত করা যায় কিনা, এইসব ব্যাপারগুলো, এবং একটা ট্রলারে কতজন লোক অতিরিক্তই করে, সেই সব ব্যাপারে নিয়ম কানুন কিংবা দেখভালের জন্য কর্তৃপক্ষের কোনো দৃষ্টিভঙ্গি নেই। এবং কর্তৃপক্ষ বলে কিছু আছে বলে সেটা নৌপথে আপনি দিনের পর দিন অবস্থান করা বোঝা যায় না যে এটা দেখভালের কেউ আছে। তা আমার মনে হয় এটাকে সিগন্যালের ব্যবস্থা করা, এখানে ট্রলারগুলোর মান উন্নয়ন করা এবং অতিরিক্ত কারিগরি সহায়তা দেওয়া, অতিরিক্ত যাত্রী বহন করে কিনা, এই সব ব্যাপারগুলোর দৃষ্টিটা দেওয়া উচিত। কেননা শুধুমাত্র শহর এবং সড়ক নিয়ে তো আমরা থাকতে পারবো না, কেননা বাংলাদেশ মানে হচ্ছে এখনো সংখ্যাগরিষ্ঠ লোক গ্রামে বাস করে, সাধারণ মানুষ যারা নৌকায় চড়ে, ট্রলারে চড়ে, পণ্য আনা নেওয়া করে, তাদের প্রতি দৃষ্টি দেওয়াটা সরকার এবং নীতি নির্ধারকদের কর্তব্য বলে মনে করি। শামীম রেজা, কোনো কিছু যুক্ত করব শুধু এটা যে আমরা লঞ্চ ডুবির সময় যতটা মনিটরিং ঠিক মতো হচ্ছে না, বা যে কর্তৃপক্ষ এই ধরনের আলোচনা করি, ট্রলারের ক্ষেত্রে একেবারেই করি না। আরো গরিব মানুষ এবং অনেকটা ইনফর্মাল চ্যানেল দিয়েও সে চলাফেরা করে, ফলে তার উপরে আমার কাছে মনে হয় যে পর্যবেক্ষণটা আরো দুর্বল। আর উনি যেগুলো বলেন খুবই বাস্তব কথা, আমরা তো লাইফ জ্যাকেটের চিন্তাই করতে পারি না যে যারা যাবে তারা এটা পরবে, কিন্তু একটা লঞ্চে তো ন্যূনতম কিছু থাকে যেটা আঁকড়ে ধরা যায় দুর্ঘটনার সময়। এইসব ক্ষেত্রে ট্রলারে তো একেবারে তাও থাকে না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, যে বয়সীরা মাঝে মধ্যে চালায়, অর্থাৎ অপরিণত বয়স্কেও অনেক সময় আমরা দেখা যাচ্ছে ট্রলার চালাচ্ছে শিশুরা, ফলে তার পক্ষে বুদ্ধিমত্তার সাথে একটা দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা পুরো বিষয়টা আসলে নজরদারির বাইরে, এবং অনেক বেশি অনানুষ্ঠানিকভাবে এটা ব্যবহৃত হয় এবং এটা খুব দ্রুত গতির। সুতরাং এখানে দুর্ঘটনাটা যখন ঘটে সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং তাহসিন আলী বিরতির আগে আমাদের সাথে কিছু যুক্ত করতে চাচ্ছিলেন, আপনার বক্তব্য। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি যে অপুদি যে কথাগুলো বললেন, যে আমি প্রথমে বলতে চাই যে বিএনপি সবসময় গণমুখী দল এবং নির্বাচনমুখী দল, এবং সে কারণে কিন্তু বিএনপি অতীতের মতো এরকম একটি আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশনে পার্টিসিপেট করছে। তো এখানে এত কিছু মানে যে লেভেল প্লেইং ফিল্ডের কথাটা কেন আসছে, যদি আম্পায়ারিংটা প্রপারলি না হয়, আম্পায়ারিং যদি ডিসপুটেড থাকে, যেটা হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনালে ওয়ার্ল্ড কাপে দেখলেন যে বাজে আম্পায়ারিংয়ের জন্য বাংলাদেশের অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা কিভাবে হেরে গেল। এই মুহূর্তে এরকম বাজে আম্পায়ারিং এর কি উদাহরণ আছে আপনার কাছে? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা উদাহরণটা আমাদের উপজেলা নির্বাচনগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে মানে 5টা ফেজে যে উপজেলা নির্বাচনগুলো হলো, 2টা ফেজ হওয়ার পরে যখন দেখা গেল যে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেশি বিজয়ী হচ্ছে, 3টা ফেজে কিন্তু আপনাদের মিডিয়াতেই আসছে যে নির্বাচনগুলো কিন্তু আর সেভাবে হয়নি। তো এখন আমি যেটা বলতে চাই, আজকে যে লোটাস কামাল সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যিনি একটা দৃঢ়চেতা পদক্ষেপ নিয়েছেন। আজকে উনি আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করেছেন, যে ওনাকে যে অপমান করা হয়েছে, বিশেষ করে ফাইনালে প্রাইজ গিভিং অনুষ্ঠানে যে প্রাইজটা ওনার হাত থেকে দেওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন টিমকে। তো আমি এটাকে ওনাকে সাধুবাদ জানাই, যা বাংলাদেশে একটা নজির সৃষ্টি উনি করেছেন। তো আমাদের রাজনীতিবিদরাও যদি তাদের এই যে সমস্ত লঞ্চ ডুবি হচ্ছে, আপনি একটু আগে আসলো আবু সাইদ সাহেব এটা বললেন, তো এইগুলোতে যে দায়িত্বপ্রাপ্ত যিনি মন্ত্রী যারা আছেন বা এই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের মধ্যে কোনো ভাবান্তর আমরা জনগণ হিসেবে দেখতে পাচ্ছি না। এটা খুবই অ্যালার্মিং, যেভাবে আপনার মানে আর্ন করা লোকদের দিয়ে উইদাউট এই যে যারা কন্ট্রোলিং অথরিটি এবং মনিটরিং অথরিটি, তাদের কোনো মনিটরি নাই। আর যেখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন যে মানে আপনার ছাগল ভেড়া গরু চিনতে পারলে এদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে তো এখানে বোঝা যাচ্ছে যে কাদের হাতে আমাদের পরিবহন সেক্টরটা, বিশেষ করে নৌ সেক্টর বলেন, সড়ক সেক্টর বলেন, কাদের হাতে চলে গেছে। অপু উকিল, আপনার মন্তব্য জানতে চাইবো। একটু শেষ করে একটা বিষয় বলতে চাই, যে অপুদি বললেন যে এই আমাদের কুঠি মানে কাশিমবাজার কুঠি ষড়যন্ত্র, আমাদের বেগম খালেদা জিয়া, আমি ওই একটু রিপ্লাই দিতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, তখনও কিন্তু এই সরকার বলেছিলেন যে ক্যান্টনমেন্টে বসে উনি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র করেন, ইয়ে করেন। এখন ম্যাডামের যে অবস্থানটা এসে দাঁড়িয়েছে, সেখানে তো আমাদের দলীয় নেতাকর্মীরা খুব বেশি ইন্টারেস্ট ওখানে পাচ্ছেনই না। কাশিমবাজার গুঠির যে ষড়যন্ত্রের ইতিহাস আমরা জানি, সেখানে মন্ত্রী পরিষদরা ছিলেন, আরও রাজন্যবর্গরা ছিলেন, তাদের সাথে মিলে ষড়যন্ত্র হয়। কারণ ম্যাডাম এই গুলশান হাউসে বসে কিভাবে কাশিমবাজার কুঠির মতো ষড়যন্ত্র করছেন, এটা ঠিক আমার আপনার কাছে পাশাপাশি হচ্ছে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন তাহসিন আলী, সেই জবাবও চাইবো। আচ্ছা, আমি প্রথমে বলছি যে সেই 200 বছর আগের সেই কুটিরের সঙ্গে এই কুটিরের একটু ডিফারেন্স আছে। এখন তার বার্তায় লন্ডন থেকে এখানে নির্দেশনা দিয়ে সেই বৈঠকগুলো হয়, ষড়যন্ত্রগুলো হয়। আর আগে সেখানে কাশিমবাজার কুটিরে নবাব সিরাজউদ্দৌলার সময় যে কুটিরটি করেছিল, সেখানে সরাসরি হতো। তখন তো এত তথ্য প্রযুক্তি ডিজিটাল ছিল না, যে কারণে এখন বিদেশে বসে
ষড়যন্ত্রগুলো করা হয় এবং মানুষ নির্দেশনা দেওয়া হয়। আচ্ছা, আরেকটি বিষয় এসেছে যে অবশ্যই এসেছে মিডিয়াতে, শুধু না ইন্টারনেটে ভাসছে কেমন করে ওই কাশিমবাজার কুঠির অর্থাৎ গুলশান কার্যালয় থেকে মানুষ হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা আপনি আজও গিয়ে ইন্টারনেটে খুঁজে পাবেন। আরেকটি বিষয় আছে, বলছে যে বিএনপি নির্বাচনে আসে গণতান্ত্রিক দল। এখানে আমি বলতে চাই বিএনপি নির্বাচন বর্জনের যে ট্রেডিশন সেটি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে বা নির্বাচনে আসছে এই কারণে যে তাদের নেতারা বিএনপি নির্বাচনে আসবার সিদ্ধান্ত নেবার আগেই সিনিয়র নেতারা দলে দলে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, আর কাউন্সিলররা তো শত শত। কাজে বিএনপির জোট এখন যদি নির্বাচনে নাও আসে তাদের দলীয় নেতা কর্মীদেরকে কিছুতেই নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না বলেই নির্বাচনে এসেছে। যদিও বিএনপি নেত্রী এই কথাও বলেছেন যে এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়, সেটি প্রমাণ করবার জন্য আমরা এই নির্বাচনে এসেছি। মানে হচ্ছে যে এখনো তারা ষড়যন্ত্রটা ওখানে রেখে দিয়েছে যে নির্বাচনটিকে নিয়ে কি করবে। আর বিরোধী দলকে আরেকটি আবু সাইদ ভাই একটি কথা বলেছেন যে বিরোধী পক্ষকে হয়রানির বিষয়ে তিনি সতর্ক করেছেন। এ বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিগত দিনগুলোতে এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি বিরোধী পক্ষকে হয়রানি তো হয় নাই, বরং তাদেরকে সহযোগিতা করা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, যে কারণেই নির্বাচনে তারা জয়ী হয়েছে এবং যারা জয়ী হয়েছে তাদেরকে সুস্বাগত জানিয়েছে এই সরকার। কাজে এটি ক্লিয়ার যে এই সরকারের অধীনে যে নির্বাচনগুলো হবে স্বচ্ছ হবে এবং অবশ্যই হয়রানিমূলক হবে না। তবে যারা খুনি তাদেরকে অবশ্যই। আর পরে আমি বলতে চাই আমাদের এই আজকের আলোচনাতে শুধু ট্রলার ডুবি না, আমরা দেখেছি আমরা রোড অ্যাক্সিডেন্ট এবং উড়োজাহাজ থেকে যে অ্যাক্সিডেন্ট করে আমাদের একটা প্রশিক্ষণ বৈমানিক মারা গেলেন সেটিও এসেছে। মানে 3টি দুর্ঘটনাই আমাদের আজকের আলোচনায় এসেছে। অবশ্যই আমরা এই দুর্ঘটনা চাই না, এটি থেকে আমরা মুক্তি চাই এবং সরকারের অবশ্যই এই ব্যাপারে এই অ্যাক্সিডেন্ট না হওয়ার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ আছে। এবং এ প্রসঙ্গে আমি বলতে চাই নৌপথের যে আলোচনাটি এসেছে, যে আমরা দেখেছি যে গত বিএনপির সময়ে 6,000 নদীপথ দখল হয়ে গিয়েছিল, কিন্তু এই সরকার আসবার পর ড্রেজার কিনে সেই নদীপথকে আবার খনন করা হয়েছে। আর উপকূল এত চারপাশে ছড়ালে আলোচনা পরে আমাদের পক্ষে একটু মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে অনেক তথ্যবহুল আলোচনা করবার জন্য। তাহসান আলী শেখ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবার জন্য, আলোচনায় অংশ নেবার জন্য। আপনি এক লাইনে কোনো কিছু যুক্ত করতে চান? আমার বিষয় কিন্তু যেটা বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু করে কুঠিবাড়ি পর্যন্ত গেলে আমাদের জন্য না, আমি শুধু এক লাইনে পেট্রোল বোমার বিষয়টা একটু ক্ল্যারিফাই করে দিই। সেটা হচ্ছে পেট্রোল বোমা নিয়ে কিন্তু আমরা জাতিসংঘের সহায়তা আন্তর্জাতিক তদন্ত বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং পেট্রোল বোমাতে আপনি দেখে থাকবেন যেটা উপদি মানে ওভারলুক করে গেলেন, সেটা হচ্ছে কিন্তু অনেক ছাত্রলীগের কর্মীরাও কিন্তু পেট্রোল বোমা মারতে গিয়ে ধরা পড়েছে। আমার এখানে একটু ব্যাখ্যা আছে বোমার বিষয়ে আমরা নিজেরাও আমার 30 সেকেন্ডের একটু ব্যাখ্যা আছে। আচ্ছা, পেট্রোল বোমার উৎস হচ্ছে হরতাল অবরোধ, আর এই হরতাল অবরোধের উৎস হচ্ছে বিএনপি 20 দলীয় জোট। অর্থাৎ বিএনপি 20 দলীয় জোট হরতাল অবরোধ ডাকে আর তখনই পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়। কাজেই এখানে ছাত্রলীগকে জড়িয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে আমরা মনে করব যে মিথ্যাকে পাশ কাটিয়ে, সত্যকে পাশ কাটিয়ে মিথ্যাকে যদি আমরা এখানে জাতির কাছে উপস্থাপন করতে চাই, আমরা নিজেদেরকেই হেয় করি। এবং বিএনপি যে আজকে আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে নিজেরা নিজেদের অস্তিত্ব বিলুপ্তির মুখে, তখন নিজেদের আন্দোলন কর্মসূচিটাকেই অন্যের উপর চাপিয়ে দিতে চায়। অনেক ধন্যবাদ উকিল তাহসিন আলী আপনাদের বক্তব্যের জন্য। আবু সাইদ খান, এখন যে জিনিসটা হচ্ছে যে একটা বিএনপি, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। বিরতি দেবার সময় হয়েছে বলে তাগাদা দেওয়া হচ্ছে অনবরত। আমরা বিরতি নিয়ে তারপরে এই অংশের আলোচনায় ফিরবো। আপনারা থাকুন আমাদের সাথে। শুভেচ্ছা। আমরা আছি 71 টেলিভিশনে খবরের আলোচনার অনুষ্ঠান 71 জার্নালে। রাজনীতির খবর নিয়ে আবু সাইদ খান, আপনার মন্তব্য দুই পক্ষের
কিছুটা উত্তেজনাও দেখলাম আমরা। আমি যেভাবে ব্যাপারটা দেখি যে বিএনপি যে পথে অগ্রসর হচ্ছিল, সন্ত্রাসের পথে হাঁটছিল, এটা আমরা সমর্থন করি না। এবং বিএনপি সেখান থেকে নির্বাচনে ফিরে আসা যেমন বিএনপির জন্য যুক্তিযুক্ত বিষয়, এবং সরকারের দায়িত্ব হচ্ছে বিএনপিকে ফিরিয়ে আনার। তার মানে আন্তর্জাতিক তদন্ত করলে এটাই বেরিয়ে আসবে যে সন্ত্রাসের সাথে কারা যুক্ত ছিল, যে কথাটি। ও আচ্ছা, ওই সন্ত্রাসের সঙ্গে কারা যুক্ত ছিল এটা যদি বলেন যে এই সন্ত্রাসের বেনিফিশিয়ারি সুবিধাভোগী বিএনপি, অর্থাৎ হরতাল অবরোধ এই পেট্রোল বোমার কারণে হয়েছে, বেশিরভাগ জায়গাতে বিএনপির লোকজন ধরা পড়েছে। কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু জায়গাতে সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা ধরা পড়েছে। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধরা পড়েছে বিএনপি জামাতের কর্মী, আওয়ামী লীগের লোকেরা তাদের জন্য তদবিরও করেছে, তাদের জামিনের জন্য ওকালত চেষ্টা করেছে ইত্যাদি ব্যাপারটা রয়েছে। এমন ক্ষেত্রে হতে পারে যে এই সন্ত্রাসীরা কি বলবো, তারা ভাই ভাই, সন্ত্রাসীরা ভাই ভাই, কিংবা এই সন্ত্রাসীরা একই সঙ্গে দুই দলকেও সাথ করে, এমন ঘটনাও ঘটতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে যে বিএনপি রাজনীতি যে এটা ছিল একটা ভ্রান্ত পথ, এবং সন্ত্রাসের পথ, এবং গণতন্ত্র উদ্ধারের জন্য পেট্রোল বোমা মেরে গণতন্ত্র উদ্ধার হয় না। জামাতকে সঙ্গে নিয়ে এখানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি করা যায় না। অতএব বিএনপিকে সেই দুটো জিনিস ছাড়তে হবে, অর্থাৎ যেমনই করে পেট্রোল বোমা ছাড়তে হবে, জামাতও ছাড়তে হবে, তবেই সে গণতন্ত্রের পথে ফিরে আসতে পারে। এখন সরকারের দায়িত্ব কি হচ্ছে? সরকারের দায়িত্ব কি বিএনপিকে ওইদিকে ঠেলে দেওয়া, না গণতন্ত্রের পথে নিয়ে আসা? এবং সরকারের দায়িত্ব হচ্ছে যে তার প্রতিপক্ষকে গণতন্ত্রের পথে এনে গণতান্ত্রিকভাবে তার সঙ্গে লড়াই করা। এইবারে নির্বাচন নিশ্চয়ই তেমনই একটি পদক্ষেপ হিসেবেই আসে আলোচনায়। আমরা এই পুরো আলোচনা একটা জিনিস লক্ষ্য করুন যে এই নির্বাচনটা এখনো পর্যন্ত আইনিভাবে একটা নির্দলীয় নির্বাচন। আমরা সমস্ত আলোচনা, আমরা শুধু এই অনুষ্ঠান বলে না, সমস্ত জায়গাতে হচ্ছে রাজনৈতিক দুটো দলকে সামনে রেখে আমরা আলোচনাটা করছি। এক পক্ষ লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, তাদের মামলা মোকদ্দমাগুলো থেকে তারা এক ধরনের নিষ্কৃতি বা আপাতত একটা অবস্থান চেয়ে আসতে যাচ্ছে। নিঃসন্দেহে সরকারি পক্ষ তাদের সন্ত্রাস পরিহার করে সেটা তারা তাদের দাবি রাখছেন। খেয়াল করেন যে নির্দলীয় কোনো ব্যক্তি যদি এখানে প্রার্থী হতেন, তাদের পক্ষে কে কথা বলবে? তাহলে আজকে 80 জন 81 জনের বিরুদ্ধে মামলা আছে, তাদের ব্যাপারে আমাদের কথা বলতে হচ্ছে। আমি ধরেন একটা আকাশ কুসুম কল্পনা করি যে এমন একেবারে সাধারণ 100 জন প্রার্থী দাঁড়িয়েছে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, এলাকার গণ্যমান্য তারা কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন। ওকে, বিএনপি তাদেরকে সমর্থন দিল যে ঠিক আছে, এদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা, তাদের আলোচনার আজকে প্রয়োজন ছিল না। আমরা এই আলোচনাগুলো তার মানে এই পর্যায়ে নিয়ে গেছি, মামলা মোকদ্দমা রয়েছে, সেটার একটা রাজনৈতিক কনোটেশন আছে, অস্বীকার করবার উপায় নেই। আমাদের বাস্তবতায় বিভিন্ন সময় বলা হয় যে হয়রানিমূলক মামলা আছে, রাজনৈতিকভাবে চাপে, এই অভিযোগ আমি নির্দিষ্ট কাউকে বলছি না, এটা আমাদের বহু দিনের বহু দশকের পুরনো ব্যাপার। কিন্তু এই নির্দলীয় নির্বাচনটা এখনো কিন্তু দলীয় নির্বাচনে পরিণত হয়নি আইনগতভাবে। হয়তো ভবিষ্যতে হবে, অনেক দেশে আছে, হয়তো আমরা একদিন করে ফেলবো এরকম। কিন্তু এই দুটোর কারণে আপনি দেখেন যে যদি কখনো এর মধ্যে নির্দলীয় কেউ থেকে থাকে, তার কিন্তু আর কোনো জায়গা থাকছে না। তার মানে তাকে কম্পিট করতে হচ্ছে দুটো গোষ্ঠীর সাথে, এবং দুটো অত্যন্ত শক্তিশালী। যে কথা উনি বললেন যে হয়তো রাজনৈতিকভাবে তাদের সমর্থন রয়েছে, টাকার দিক থেকে সমর্থন রয়েছে, সামাজিক শক্তির দিক থেকে সমর্থন রয়েছে। তার মানে আমি যে কারণে শুরুতে কথাটা বলছিলাম যে যদি আমরা এই ধরনের বিশেষ লিভারেজের কথা বলি, বিশেষ ছাড় দেওয়ার কথা বলি, আমি কিন্তু মোটেই রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গটা অস্বীকার করছি না, যেটুকু রাজনৈতিক ছাড় দেওয়া আছে সেটা অস্বীকার করছি না, অহেতুক হয়রানি করা হবে না সে বিষয়টারও আমি পক্ষে রয়েছে। নির্বাচন কমিশন সে কথা বলেছে, আমরাও বলছি রাজনৈতিকভাবে যদি কোনো হয়রানিমূলক মামলা থাকে সেটাও তুলে নেওয়া হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সুযোগটা, এই ছাড়টা দিতে গিয়ে এই নির্বাচনটা যতদিন নির্দলীয় নির্বাচন আছে ততদিন যদি 10% মানুষের সুযোগ থাকে, যদি 1% নির্দলীয় মানুষের সুযোগ থাকে তিনি নির্বাচন করতে চান, তিনি যেন এই কারণে সেই সুযোগটা থেকে বঞ্চিত না হন। এবং একটা কথার উপর তাকে যে কোনো সমর্থন দিতে পারে, একটা নির্দলীয় ব্যক্তিকে আওয়ামী লীগও সমর্থন দিতে পারে, বিএনপিও সমর্থন দিতে পারে, তাহলে ব্যবসায়ীরা সমর্থন দিতে পারে। তাহলে তো আজকে আমাদের 100 জনের এই কি মামলা প্রত্যাহার করতে হবে, কি জামিন দিতে হবে, কি না দিতে হবে, এই আলোচনায় তো আমাদের প্রয়োজন। আমরা রাজনীতির আলোচনার একটু বাইরে যেতে চাই। এই ক্ষেত্রে আমি বলি যে জিনিস হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে দলীয়ভাবে নির্বাচন হওয়া উচিত, আসলে সেটাই হওয়া উচিত, মত দিয়েছেন সেটাই হয়ে গেছে, কিন্তু কেন যে এটা হচ্ছে না। আমি ভিন্ন একটা বিষয়, আমি শুধু 3টে লাইন বলি যে আমাদের এই নির্বাচনী আইনের কমপক্ষে 3টে বিষয়, মানে এই যে নির্বাচনী ব্যবস্থা লোকাল গভর্নমেন্টের কমপক্ষে 3টে বিষয় পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি। একটা হচ্ছে এটা রাজনৈতিকভাবে অর্থাৎ দলীয়ভাবে নির্বাচন হওয়া, 1। 2 নম্বর হচ্ছে যে মেয়র আলাদাভাবে নির্বাচন হওয়ার উচিত না, উচিত হচ্ছে কাউন্সিলের নির্বাচন হওয়া, এবং কাউন্সিল থেকে মেয়র হবে সেটা মোর ডেমোক্রেটিক, এখানে একটা প্রেসিডেন্টের মতো একজন লোক থাকবেন। 2 এবং 3 নম্বর হচ্ছে যে যারা দ্বৈত নাগরিকত্ব আছে
তারা পার্লামেন্ট ইলেকশন করতে পারে না, অথচ লোকাল গভর্নমেন্টে করে, এটাও সংগতিপূর্ণ না। ছোট মন্তব্য নিয়ে শেষ করব, 30 সেকেন্ডে একটু বলি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যটা আমার ভালো লেগেছে। উনি কিন্তু বলেছেন যে হওয়া উচিত, কারণ যেহেতু পরিবেশটা ওরকম হয়ে যাচ্ছে, এবং এর আগে আশরাফ সাহেব একবার বলেছিলেন যে অনেক দেশে আজকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিবেদন নিয়ে, বিবৃতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই শামীম রেজা আপনার। বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট একের পর এক খুন হওয়ার প্রেক্ষিতে আজকে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে এখানে গণমাধ্যমে এবং নানান মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা হুমকির মধ্যে পড়েছে। শেষ মন্তব্য ছোট করে আমরা শেষ করব। আমিও দেখেছি বিষয়টা। আমার কাছে মনে হয়েছে যে এর একটা বড় উত্তর হতে পারে আসলে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটার একটা সুষ্ঠু তদন্ত শেষ হয় এবং তার শাস্তি বিধান করা। কারণ দেখেন, এটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে এই পারসেপশন থাকবে। আপনি আমি যতই যে আজকের গণমাধ্যমে আমরা কথা বলছি, দেখেন দুই দল সম্পর্কেই কথা বলছি, দুইটা দলের ব্যাপারে আমরা ক্রিটিক্যাল হচ্ছে, আবার আমরা যেখানে মেলার কথা সেই জায়গায় আমরা প্রশংসা করছি সেখানে, কিন্তু সেটা যে স্বাধীনতাটা ভোগ করছে এটা কিন্তু বাইরের জগতে অনেক সময় অনেকে বোঝে না। আপনার ব্লগের একটা ঘটনা হয়তো ঘটেছে, আবার ব্লগে অসংখ্য জায়গায় আপনি মত দিচ্ছেন, গ্রেপ্তারের ঘটনা আছে, আবার তার বিরুদ্ধে তার উল্টো ঘটনাটাও সেখানে আছে, কিন্তু পুরো বিষয়গুলো ম্লান হয়ে যায় যখন মত প্রকাশের জন্য এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হন, যখন একাধিক ব্যক্তি এবং প্রায় ধারাবাহিকভাবে সেগুলো ঘটেছে, এবং তার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত। অনেক ধন্যবাদ শামীম রেজা, আবু সাঈদ খান। আমাদের সময় শেষ। আগামীকাল দেখা হবে একই সময় ৭১ জার্নালে। ভালো থাকবেন।